আমি মা হতে চলেছি, কিন্তু এর মধ্যেই আমার জীবনে এমন কিছু ঘটল যা আমাকে গভীরভাবে নাড়া দিয়ে গেল। একদিন রাতে ঘরের লাইট বন্ধ করে আমি বিছানায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে ভাই বাথরুম থেকে বেরিয়ে এসে আমার পাশে বসে পড়ল। ঘর জুড়ে একটা অদ্ভুত নীরবতা ছিল। আমি কোনো কথা বলছিলাম না। আর সেও সম্পূর্ণ নিশ্চুপ ছিল। কিছু সময় পরে ভাই আমার পেটে হাত বুলিয়ে সন্তানের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করছিল। প্রথমে আমি ভেবেছিলাম এটি কেবল একজন পরিবারের সদস্যের সহানুভূতিশীল আচরণ, কিন্তু হঠাৎ করেই তার আচরণে একটি পরিবর্তন এলো যা আমাকে স্তম্ভিত করে দিল। সে আমার গলার দিকে হাত বাড়াল। আমি ভীষণ অস্বস্তিতে পড়ে গেলাম এবং দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলাম। তাকে শান্ত করে বললাম, ভাই, আমি গর্ভবতী, আমাকে এই মুহূর্তে মানসিক শান্তি প্রয়োজন। তারপরেও সে, আমার ভাই এবং ভাবির গত 6 বছর ধরে কোনো সন্তান হচ্ছিল না। এদিকে আমার ব্যক্তিগত জীবনে বিবাহবিচ্ছেদের কারণে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম এবং আমার বাবার বাড়িতে থাকতে শুরু করি। হঠাৎ করেই একদিন আমি লক্ষ্য করলাম যে আমার ভাইয়ের আচরণে এক ধরনের অদ্ভুত পরিবর্তন এসেছে। সে আমার প্রতি অসম্মানজনকভাবে আচরণ করতে শুরু করল, যা আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলেছিল। একদিন সে আমার ঘরে এসে আমাকে, আমার নাম আরোহী। আমার জীবন খুব সহজ ছিল না। 1 বছর আগে আমার বিয়ে হয়েছিল, কিন্তু নানা কারণে আমাদের সম্পর্কটি টেকেনি। ফলে আমি আবার আমার নিজের পরিবারের সঙ্গে থাকতে শুরু করি। কিন্তু আমার ভাইয়ের আচরণ আমার জন্য একটি বড় মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। আমার বাবা মা এবং ভাই যখন একসঙ্গে থাকতেন তখন পরিস্থিতি স্বাভাবিক ছিল, কিন্তু তাদের অনুপস্থিতিতে আমি ক্রমাগত একা হয়ে পড়ছিলাম এবং আমার ভাইয়ের এই অদ্ভুত ব্যবহারে আমি আরও বেশি অসহায় অনুভব করতাম। আমাকে নিয়মিত বিভিন্ন কথা শুনতে হতো। দিন দিন বাড়তেই থাকল সেই তিরস্কার। তাদের ধারণা ছিল আমি যদি বাড়িতে এভাবে পড়ে থাকি তাহলে আমার ভাইয়ের দ্বিতীয় বিয়েটা সম্ভব হবে না। তাই তারা বারবার আমাকে অন্য কোথাও চলে যাওয়ার কথা বলতো। আমার নিজের অসহায়তা ছিল। আমি তাদের সব কথা চুপচাপ শুনে যেতাম, কারণ আমি নিজের ইচ্ছায় প্রেম করে বিয়ে করেছিলাম, কিন্তু সেই বিয়ে 1 বছরও টেকেনি। একদিন আমার মামাতো ভাই অর্ণব আমাকে ফোন করল। অর্ণব জানত যে তার মামামামির স্বভাব কতটা কঠোর। সে বলল, দিদি, তুমি আমাদের বাড়িতে চলে এসো। এখানে তুমি শান্তিতে থাকতে পারবে। আমি আমার দাম্পত্য জীবন রক্ষা করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তার পরিবারের সদস্যরা তার মনে আমার বিরুদ্ধে ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছিল। সেসব কথা শুনে সে আমাকে ছেড়ে চলে গেল। আমার বিয়ে হয়েছিল 25 বছর বয়সে, আর 26 বছর বয়সে বিবাহবিচ্ছেদ হয়ে গেল। আমি এই ঘটনাগুলো বারবার মনে করতে চাই না। তাই যখন অর্ণব আমাকে ফোন করে তার বাড়িতে আসার অনুরোধ করল, তখন আমি ঠিক করলাম যে আমি আর আমার বাবার বাড়িতে থাকব না। সেদিন রাতেই আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিলাম এবং বাসে উঠে অর্ণবের বাড়ি রওনা দিলাম। আমার বাবা মা এমনিতেই চাননি যে আমি তাদের বাড়িতে বেশি দিন থাকি। ভেবেছিলাম কয়েকদিন নতুন পরিবেশে থাকলে আমার মনের অবস্থা ভালো হয়ে যাবে। তাই আমি অর্ণবের বাড়ি চলে গেলাম। অর্ণবের বিয়ে হয়ে গিয়েছিল। তার স্ত্রীর নাম প্রিয়া। তারা বিগত 6 বছর ধরে শহরে থাকছিল। তাদের দাম্পত্য জীবন ছিল সুখী, যদিও বিয়ের 6 বছর পরও তাদের সন্তান হয়নি। যার সঙ্গে আমি ছোটবেলায় খেলে বড় হয়েছিলাম, যাকে আমি ভাইয়ের মতো ভাবতাম, তার সঙ্গে আমার জীবন এমন একটি মোড় নেবে, এটা আমি কখনো কল্পনাও করিনি। অর্ণব এবং তার স্ত্রী প্রিয়া আমাকে খুব ভালোভাবে স্বাগত জানালো। যে অবজ্ঞা আর তিরস্কার আমি আমার নিজের বাড়িতে পেয়েছিলাম, তার ছিটে ফোঁটাও অর্ণবের বাড়িতে পাইনি। বরং প্রিয়া আমাকে নিজের বোনের মতো আপন করে নিয়েছিল। এমন আনন্দময় পরিবেশে থাকাটাও আমার বেশ ভালো লাগছিল। দেখতে দেখতে অর্ণবের বাড়িতে 5 দিন কেটে গেল। এই 5 দিনে একবারও অর্ণব আর তার স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হতে দেখিনি। কিন্তু আমার কারণে তাদের সংসারে কোনো অশান্তি সৃষ্টি না হয়, তাই আমি অর্ণবকে বললাম, এবার আমাকে আমার নিজের বাড়ি ফিরে যাওয়া উচিত। হয়তো আমার উপস্থিতির কারণে আপনাদের সময় ঠিকভাবে কাটছে না। এ কথায় অর্ণব হেসে বলল, সময় কাটার কি সমস্যা হবে? আমাদের বিয়ের 6 বছর হয়ে গেছে। এরপর অর্ণব আমাকে আরও কিছুদিন থাকার অনুরোধ করল। তার আন্তরিকতায় আমি না করতে পারলাম না। সেদিন রাতে হঠাৎ আমি একটি শব্দ শুনলাম। আমার ঘরটি অর্ণবের ঘরের পাশেই ছিল। ঘর থেকে বেরিয়ে দেখি শব্দটা অর্ণব ভাইয়ের ঘর থেকে আসছে। অদ্ভুত শব্দ, সম্ভবত ভাবির। রাতে এই ধরনের শব্দ কেন আসছে তা আমি বুঝতে পারছিলাম।
কারণ একসময় আমারও বিবাহ হয়েছিল। ওই শব্দ শুনে হঠাৎ আমার স্বামীকে মনে পড়ে গেল। মনে অবাঞ্ছিত কিছু অনুভূতি জেগে উঠছিল। দ্রুত নিজের ঘরে ফিরে গিয়ে কানে তুলো দিয়ে শুয়ে পড়লাম, যাতে সেই শব্দ আর আমার কানে না আসে, শব্দগুলো যাতে শুনতে না পাই এবং চোখের সামনে কোনো অনাকাঙ্ক্ষিত দৃশ্য না আসে, সেজন্য আমি চুপচাপ নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম। পরের দিন অর্ণবের বাড়িতে প্রিয়ার মামি এলেন। গল্প করতে করতে হঠাৎ প্রিয়ার মামি জিজ্ঞাসা করলেন, প্রিয়া, কবে আমাদের দাদির মতো সুখবর দেবে? আমরা কবে তোমার খুশির খবর শুনতে পারব? মামির এই প্রশ্ন শুনে প্রিয়ার মুখ কালো হয়ে গেল। তখন অর্ণব বলল, আমাদের ফ্যামিলি প্ল্যানিং রয়েছে, কিন্তু আমরা এখনও সে বিষয়ে চিন্তা করিনি। মামি চলে যাওয়ার পর প্রিয়া মনমরা হয়ে নিজের ঘরে চলে গেল। প্রিয়ার মামির এই প্রশ্নে এত মন খারাপ হওয়ার কারণ আমি বুঝতে পারছিলাম না। সে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। তার মন খারাপ দেখে আমি তার পিছু নিয়ে তার ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখি প্রিয়া একা বসে কাঁদছে। তাকে কাঁদতে দেখে আমি বললাম, প্রিয়া, তুমি কি মামির প্রশ্নের জন্য কাঁদছ? এতে কাঁদার কিছু নেই। অর্ণব তো মামিকে পরিষ্কার বলেছে যে তোমাদের ফ্যামিলি প্ল্যানিং রয়েছে এবং তোমরা সে অনুযায়ী চলছ। এতে মন খারাপ করার কিছু নেই। আজকাল সবকিছু পরিকল্পনা অনুযায়ী করা হয় এবং শিশু জন্মদানও এখন খুব সহজ ব্যাপার নয়। সবকিছুতেই খরচ বেড়েছে, আমি বলতে থাকি। হঠাৎ প্রিয়া আমার কাঁধে মাথা রেখে জোরে কাঁদতে শুরু করল। আমি তার চোখের পানি মুছিয়ে শান্ত করার চেষ্টা করলাম। তারপর বললাম, প্রিয়া, আমার মনে হচ্ছে তোমার কষ্টের কারণ কিছু ভিন্ন। যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো। আমাকে তোমার বন্ধুর মতো ভেবে মন খুলে বলো। এ কথা শুনে প্রিয়া বলল, তুমি যখন বন্ধুর মতো জানতে চাইছ, আমি সত্যিটা বলবো। তবে শোনার পর নন্দের মতো নয়, বন্ধুর মতোই বুঝবে, এই প্রতিশ্রুতি দাও। আমি তাকে প্রতিশ্রুতি দিলাম যে আমি তাকে বন্ধুর মতোই বুঝব। তখন প্রিয়া কান্নাজড়িত কণ্ঠে বলল, আমাদের কোনো ফ্যামিলি প্ল্যানিং নেই। সত্যি কথা হলো, আমি কখনো মা হতে পারব না। আমার মধ্যে প্রিয়া বলল, আমার শরীরে এমন এক ত্রুটি আছে, যার কারণে আমি কখনো মা হতে পারব না। তার কথাগুলো শুনে আমি শান্তভাবে বললাম, প্রিয়া, এতে এত বেশি মানসিক চাপ নেওয়ার কিছু নেই। জীবনের সবকিছু ঈশ্বরের ইচ্ছায় ঘটে। যদি তোমরা বাবা মা হওয়ার সুখ পেতে চাও, তাহলে কোনো অনাথ আশ্রম থেকে একটি শিশুকে দত্তক নিতে পারো। এতে তুমি মাতৃত্বের আনন্দ পাবে এবং সেই শিশুটিও একটি সুন্দর জীবন পাবে। প্রিয়া জবাব দিল, যদি আমাদের দত্তক নেওয়ার ইচ্ছে থাকত, তাহলে অনেক আগেই তা করে ফেলতাম। কিন্তু আমরা শুধু আমাদের নিজেদের সন্তানই চাই। আমার এই ত্রুটির কথা যদি সমাজ জানতে পারে, তাহলে আমার অনেক বদনাম হবে। প্রিয়ার কথা শুনে আমি তাকে বললাম, তুমি চেষ্টা চালিয়ে যাও। একদিন না একদিন তুমি অবশ্যই মা হবে। সেদিন সন্ধ্যায় অর্ণব ভাই আর প্রিয়া আমাকে তাদের সাথে এক পার্টিতে যাওয়ার জন্য জোর করতে লাগল। পার্টি ছিল ভাইয়ের অফিসের এক বন্ধুর বাড়িতে। আমি প্রথমে যেতে রাজি ছিলাম না, কিন্তু প্রিয়া বলল, আমরা বাইরে যাচ্ছি আর তুমি একা ঘরে থাকবে, এটা আমি চাই না। তুমি আমার প্রিয় ননদ, তোমাকে একা রেখে যেতে আমার ভালো লাগবে না। তার অনুরোধে আমি শেষমেশ প্রস্তুত হয়ে গেলাম। আমার ঘর থেকে বেরোতেই অর্ণব ভাই প্রশংসা করে বলল, আরোহী, তুমি অসাধারণ সুন্দর লাগছ। অনেকদিন পর তোমাকে এভাবে সেজে উঠতে দেখছি। প্রিয়াও আমার প্রশংসা করল। পার্টিতে গিয়ে দেখি সবাই প্রিয়ার কাছে একই প্রশ্ন করছে, তোমরা সুখবর কবে দেবে? প্রিয়ার সব প্রশ্নের উত্তরে শুধু চুপচাপ মাথা নাড়ছিল। পার্টি থেকে ফিরে এসে আমি নিজের ঘরে গেলাম। পোশাক বদলে একটু পানি খেতে রান্নাঘরে যাওয়ার সময় হঠাৎ অর্ণব ভাই আর প্রিয়ার ঘর থেকে ঝগড়ার আওয়াজ শুনতে পেলাম। প্রিয়া বলছিল, আমি এই সন্তান নেওয়ার চিকিৎসায় ক্লান্ত হয়ে পড়েছি। তার উপর লোকজনের প্রশ্ন, এটা আর সহ্য করতে পারছি না। দুপুরেই আমি তাকে এসব নিয়ে শান্ত করেছিলাম। আবার একই কথা শোনার শক্তি আমার ছিল না। তাই কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে রান্নাঘর থেকে পানি নিয়ে নিজের ঘরে ফিরে এলাম। ঘরে ফিরে আমি একটি বই পড়ছিলাম। কিছুক্ষণ পর প্রিয়া আমার ঘরে এলো। তাকে একটু অদ্ভুত দেখাচ্ছিল। আমি বললাম, প্রিয়া, তুমি যদি কিছু বলতে চাও, তাহলে এখানে এসে বসো। আমি শুনছি। আমি তখন ঘুমানোর কোনো ইচ্ছা ছিল না। প্রিয়া এসে আমার পাশে বসল। আমরা পার্টি থেকে ফিরেছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু প্রিয়া এখনও তার পোশাক পরিবর্তন করেনি। আমার হাত ধরে প্রিয়া বলল, তুমি আমাকে এত ভালোবাসা দিয়ে প্রিয়া বলে ডাকো, আর আজ দুপুরে তুমি আমার সঙ্গে বন্ধুত্বের নতুন একটা সম্পর্ক তৈরি করেছ। এই বন্ধুত্বের জন্য তোমাকে একটা কাজ করতে হবে। আমি অবাক হয়ে বললাম,
তুমি যা বলবে আমি তা করব। প্রিয়া একটু থেমে বলল, তুমি আগে ভালোভাবে ভেবে নাও এবং আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি আমাকে না বলবে না। আমি ভাবলাম হয়তো সে শপিংয়ে যাওয়ার কথা বলবে বা তার জীবনের কোনো বিষয় নিয়ে আলোচনা করবে। তাই কোনো দ্বিধা ছাড়াই আমি প্রতিশ্রুতি দিয়ে বললাম, ভেবো না, আমি যা কিছু করতে প্রস্তুত। তখন প্রিয়া বলল, আরোহী, আমি মা হতে চাই। তার কথা শুনে আমি মুচকি হেসে বললাম, তুমি একদিন অবশ্যই মা হবে। আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে প্রিয়া এই বিষয়ে কথা বলতে চায়। আমি কিছু বলতে যাব, তখন প্রিয়া বলল, তোমার মাধ্যমে মা হতে চাই। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তোমার মাধ্যমে মানে? প্রিয়া বলল, তুমি আমাকে কথা দিয়েছ, এখন তুমি আমাকে না করতে পারবে না। এরপর সে বলল, গত 6 বছর ধরে আমি মা হওয়ার স্বপ্ন দেখে যাচ্ছি। আমরা অনেক টাকা পয়সা খরচ করেছি চিকিৎসার জন্য, অগণিত ইনজেকশন আর ওষুধ নিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি চাই আমার আর অর্ণবের সন্তান তোমার গর্ভে জন্ম নিক। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। যার সঙ্গে ছোটবেলা থেকে ভাই বোনের মতো সম্পর্ক ছিল, তার স্ত্রী আজ আমাকে তার স্বামীর সঙ্গে রাত কাটানোর কথা বলছে। আমি তাকে বললাম, তুমি কি বলছো, তা কি বুঝতে পারছ? প্রিয়া জবাব দিল, আমি সবকিছু ভেবে চিন্তেই বলছি। তুমি যদি এটা করো তাহলে আমরা তোমাকে অনেক টাকা দেব, এমনকি তোমার জন্য একটি বাড়িও কিনে দেব। আমরা জানি তোমার বাবা মা আর ভাই তোমাকে কিভাবে কষ্ট দেয়। তার কথাগুলো শুনে আমার জীবনের লক্ষ্য নিয়ে আমি নতুন করে ভাবতে শুরু করলাম। আমি সবসময় একটি বিউটি পার্লার খোলার স্বপ্ন দেখতাম, যেখানে আমি নিজে আয় করতে পারব এবং নিজের জীবন স্বাধীনভাবে কাটাতে পারব। বাবার বাড়িতে বেশি দিন নির্ভরশীল থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি আগে একটি ছোট কোর্স করেছিলাম, যেটির জন্য আমি বাবার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছিলাম। তবে বড় মাপের পার্লার শুরু করতে গেলে একটি প্রফেশনাল কোর্স করা জরুরি। ভাই ও ভাবির প্রস্তাবটি গ্রহণ করলে আমি সেই কোর্সের জন্য অর্থ জোগাড় করতে পারব এবং ভবিষ্যতে একটি বড় পার্লারও খুলতে পারব। অনেক ভেবে আমি তাদের প্রস্তাবে রাজি হলাম। তবে আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, আপনার এই পরিকল্পনার বিষয়ে ভাইয়া জানেন তো? ভাবি বললেন, তোমার ভাইয়া সম্পূর্ণ জানে এবং সে এতে রাজি। আর আজ থেকে তাকে ভাইয়া নয়, অর্ণব বলে ডাকবে। এরপর ভাবি আমাকে অর্ণবের ঘরে নিয়ে গেলেন। আমাকে দেখে অর্ণব উঠে দাঁড়াল। ভাবি তাকে ইশারায় সম্মতি জানালেন। অর্ণব আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই প্রস্তুত? আমি বললাম, হ্যাঁ। তখন ভাবি বললেন, এখন থেকে আর ভাইয়া নয়, শুধু অর্ণব বলবে। ভাবি ও অর্ণব নিজেদের সন্তানের জন্য অনেক বড় একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিলাম, কারণ আমার বয়স তখন 26। আমি জানতাম না ভবিষ্যতে আমি বিয়ে করব কিনা। যদি কারো সাহায্যে আমি নিজের জীবনের লক্ষ্য পূরণ করতে পারি, তাহলে না বলার কোনো কারণ দেখলাম না। আমাদের সম্পর্ক ভাই বোনের মতোই ছিল। তবে আমি আমার সমস্ত অতীত ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি জানতাম এই সিদ্ধান্ত আমাকে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে সাহায্য করবে। আমি বাবার বাড়ি আর ফিরে যাব না বলে দৃঢ়প্রতিজ্ঞা করলাম। সেদিন রাতের খাওয়া শেষে ভাবি আমার ঘরে এলেন। তার হাতে একটি পোশাক ছিল, যা আমার পরতে হবে। তিনি বললেন, অর্ণব কখনো অন্য কোনো মেয়ের দিকে তাকায়নি, কিন্তু এখন আমরা যা করছি তা আমাদের দুজনের সম্মতিতে হচ্ছে। ভাবি আমাকে বললেন, তুমি যদি তাকে নিজের দিকে আকৃষ্ট করতে চাও, তাহলে তোমাকে নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। এই বিশেষ পোশাকটি পরলে সে তোমার দিকে আরও বেশি টান অনুভব করবে। আমি প্রথমে দ্বিধায় ছিলাম, তবে ভবিষ্যতের কথা ভেবে তার পরামর্শ মেনে নিলাম। ভাবি আমাকে মনে করিয়ে দিলেন, এটি শুধুই একটি সমঝোতা, এর বাইরে কোনো আবেগীয় সংযোগ সৃষ্টি করবে না। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তারপর তার সঙ্গে অর্ণবের ঘরের দিকে এগোলাম। ঘরে ঢুকে দেখলাম অর্ণব সেখানে নেই। ভাবি তাকে ডাক দিলেন। তখন জানা গেল সে বাথরুমে ছিল। অর্ণব ভেতর থেকে বলল, আমি একটু পরে বের হব। তবে বের হওয়ার আগে ঘরের লাইট বন্ধ করে দাও। ভাবি তার কথার মানে বুঝে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি ঘরের লাইট বন্ধ করে বিছানায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে অর্ণব বাথরুম থেকে বেরিয়ে এসে আমার পাশে বসল। ঘরে পুরো নীরবতা। আমার মুখ থেকে একটি শব্দ বের হচ্ছিল না, আর অর্ণবও চুপচাপ ছিল। হঠাৎ সে আমার গলার দিকে হাত বাড়াল। তার আচরণে আমি হতবাক হয়ে গেলাম। আমি নিজেকে দৃঢ় রাখার চেষ্টা করলাম, তবে পরিস্থিতি আমার জন্য বেশ অস্বস্তিকর হয়ে উঠেছিল। যা ঘটেছিল আমি কখনো তার কল্পনাও করিনি।
সেসব ঘটনার মধ্যে আমি কোনো ভালো লাগা অনুভব করছিলাম না, তবে আমি নিজের ভবিষ্যৎ চিন্তা করে মনে রাখলাম যে এটি কেবল একটি চুক্তি। যদি আমাকে সুখী ভবিষ্যৎ গড়তে হয়, তবে এসব বিষয়ে আমাকে সহ্য করতেই হবে। আমি তো এক জুটিকে বাবা মা হওয়ার সুখ দিয়েই যাচ্ছি, যেভাবে আমি সেই রাতটি অর্ণবের সঙ্গে কাটিয়েছিলাম। তেমনি প্রতিদিন তাকে সঙ্গ দিতে শুরু করি। যতদিন না আমি গর্ভবতী হওয়ার লক্ষণ অনুভব করছিলাম, ততদিন আমি প্রতি রাতেই অর্ণবের সঙ্গে সময় কাটাতাম। আমি নিজেই ঘরের লাইট বন্ধ করে দিতাম, কারণ অর্ণব এটিই চাইত। 1 মাস পর আমি গর্ভবতী হওয়ার লক্ষণ অনুভব করলাম। আমার পেট মোটা হতে শুরু করেছিল, আর কিছু কিছু খাবারে তীব্র ভালোবাসা অনুভব করছিলাম। অর্ণব আমাকে তার বন্ধুর কাছে নিয়ে গেল, যিনি একজন ডাক্তার ছিলেন। ডাক্তার আমাকে গর্ভবতী হওয়ার সুখবর দিলেন, যা অর্ণব এবং ভাবির মুখে আনন্দের ছাপ ফেলেছিল। আমি তাদের আনন্দে সামিল ছিলাম। এখন ভাবি এবং অর্ণব আমার প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠেছিল। অর্ণব তার চিন্তা ভাবনা আমাকে নিয়ে বাড়িয়ে দিয়েছিল। সে সব আত্মীয়স্বজনকে জানিয়ে দিয়েছিল যে সে গর্ভবতী। যা আগে একটা বড় দাগ ছিল, তা এখন মুছে যাবে। তারা নিজের সন্তানের জন্য আনন্দিত হলেও আমি তাদের মুখে সাফল্যের হাসি দেখছিলাম। গ্রামের মানুষ নানা কথা বলতে শুরু করেছিল। কেউ কেউ ভাবির দিকে আঙুল তুলে বলছিলেন যে তিনি সন্তানহীন। কিন্তু খুব শীঘ্রই এমন কিছু ঘটতে চলেছিল যা সেই সমস্ত অপবাদকে মুছে দেবে। শহরে তাদের বাড়িতে তেমন আত্মীয়স্বজন আসতেন না। যারা আসার ইচ্ছা প্রকাশ করত, অর্ণব তাদের ফোনেই এড়িয়ে যেত। এমনকি অর্ণব অফিসে যাওয়ার সময় বাড়ির বাইরে থেকে তালা দিয়ে যেত, যাতে কেউ এলেও ফিরে যায়। এভাবেই ভাবি ও আমি মানুষের চোখের সামনে আসার থেকে বেঁচে যেতাম। ভাবি মাঝে মাঝে বাইরে কিছু কেনাকাটা করতে যেতেন। এজন্য তিনি অনলাইনে একটি কৃত্রিম পেটের ব্যবস্থা করেছিলেন, যা বাইরে যাওয়ার সময় ব্যবহার করতেন। এতে মনে হতো তিনি গর্ভবতী। ভাবি আগেই সব পরিকল্পনা করে রেখেছিলেন। আমি আমার মা বাবাকে বলেছিলাম যে আমি শহরে কাজ করছি, তাই বাড়ি ফেরাটা আমার পক্ষে সম্ভব নয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রথম 4 মাস খুব সতর্ক থাকতে হয়েছিল। সময় কেটে গেল, 5ম মাস পেরিয়ে 6ষ্ঠ মাস শুরু হল। এখন আমার পেট স্পষ্ট দেখা যাচ্ছিল। গর্ভধারণের পর থেকেই অর্ণব ও ভাবি আমাকে তাদের শীতাত নিয়ন্ত্রিত ঘরে থাকার সুযোগ দিয়েছিলেন এবং আমার জন্য সবরকম আরাম আয়োজন করেছিলেন। রাতের গভীরে অদ্ভুত কিছু অনুভূতি হতে শুরু করল। মনে হতো যেন কেউ বারবার আমার দিকে এগিয়ে আসছে। এক রাতে আমি লক্ষ্য করলাম অর্ণব আমার পাশে বসে রয়েছে। সে আমার পেটে হাত বুলিয়ে সন্তানের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করছিল। এটা একজন পিতার স্বাভাবিক অনুভূতি ভেবে আমি কিছু বলিনি। এভাবে কয়েক রাত কেটে গেল। গর্ভাবস্থার কারণে মাঝে মধ্যে রাতে আমার ঘুম আসত না। তখন হঠাৎ করে ঘরের ছোট আলো নিভে যেত। এমন সময় মনে হতো কেউ আমার দিকে এগিয়ে আসছে। কিন্তু কেউ নয়, সে ছিল অর্ণব। ঘরে একমাত্র পুরুষ হওয়ায় সে মাঝে মধ্যে আমার কাছে আসত খোঁজ খবর নেয়ার জন্যে, তবে এক রাতে তার আচরণ আমাকে অস্বস্তিতে ফেলে দিল। সে আমার কাছাকাছি এসে আমি বারবার তাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু সে তার আচরণ চালিয়ে গেল। সেই রাতে আমি বুঝলাম তার আচরণ সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমি সবকিছু ভাবিকে জানালাম। ভাবি আমার কথা শুনে হেসে বললেন, অর্ণব আমাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। তুমি মিথ্যা বলছ। ভাবি আমার কথায় বিশ্বাস করলেন না। কিন্তু অর্ণবের এমন আচরণ প্রায় রাতেই ঘটতে লাগল। আমি বুঝতে পারছিলাম যে এটি আমাদের পূর্ব নির্ধারিত চুক্তির অংশ নয়। হয়তো অর্ণব আমার প্রতি দুর্বল হয়ে পড়ছিল। তবে আমি জানতাম আমি তাকে ভালোবাসি না। এক রাতে আবারও অর্ণব আমার ঘরে এলো। ঘর ছিল সম্পূর্ণ অন্ধকার। সে আমার কাছে এসে আবারও একই আচরণ করল। আমি বারবার তাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু সে থামেনি। আমার মনে অস্বস্তি আর আতঙ্কের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই রাতের পর আমি স্থির করলাম, আর চুপ করে থাকা সম্ভব নয়। পরদিন সকালে ভাবিকে সব জানালাম। সকালের প্রিয়া ঘরে প্রবেশ করছিল, তখন ঘড়িতে বাজে 8টা। আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। শরীর ভারী হয়েছিল। ভাবি আমার কষ্ট বুঝতে পেরে কাছে এলেন এবং আমাকে উঠতে সাহায্য করলেন। সেই মুহূর্তে আমি প্রচণ্ড পেট ব্যথায় কাতরাচ্ছিলাম। যখন উঠে দাঁড়ালাম, দেখি বিছানার চাদর নষ্ট হয়ে গেছে।
ভাবি এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে চিকিৎসকরা আমার পরীক্ষা করলেন এবং ভাবিকে স্পষ্ট জানালেন যে যা আমি আগেই বলে এসেছি তা সত্যি। তারা আমাকে উপযুক্ত ওষুধ দিলেন, যা কিছুটা হলেও অবস্থার উন্নতি করল। তবে চিকিৎসক সতর্ক করে বললেন, আগামীতে এমন কিছু হলে মা ও শিশুর জীবন বিপন্ন হতে পারে। গর্ভবতী নারীর প্রতি যত্নশীল হওয়া উচিত এবং ভুল করেও তার স্বামীর এমন কোনো আচরণ করা উচিত নয় যা শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করে। এই কথা শুনে ভাবি নিশ্চুপ হয়ে গেলেন। আমরা যখন বাড়ি ফিরলাম তখন আমি প্রথম কথা বললাম। আমি বললাম, ভাবি, কয়েকদিন আগেও আপনাকে বলেছিলাম রাতে অর্ণব আমার ঘরে আসে এবং শুধু পেট স্পর্শ করেই থেমে থাকে না, আরও অপ্রীতিকর আচরণ করে। কিন্তু তখন আপনি আমার কথা বিশ্বাস করেননি। আজ চিকিৎসকের কথা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি মিথ্যে বলিনি। ভাবি আমার কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, তোমার কথা গুরুত্ব দেওয়া উচিত ছিল। পুরুষদের আচরণ পরিবর্তন হতে পারে, এটা আমি ভুলে গিয়েছিলাম। আমি অর্ণবের প্রতি সম্পূর্ণ বিশ্বাস করতাম, তাই কখনো ভাবিনি সে এমন কিছু করতে পারে। আজ সকালে সে তাড়াতাড়ি অফিসে চলে গিয়েছিল, তাই এই বিষয়গুলো তার সামনে আসেনি। তবে এবার আমি তাকে সামনে রেখে প্রশ্ন তুলব। ভাবি এরপর থেকে আমাকে পুরোপুরি সমর্থন দিলেন এবং আমার প্রতি আরও যত্নশীল হলেন। গর্ভাবস্থার এই দিনগুলোতে যে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তা তিনি বুঝতে পারলেন। আমিও কখনো ভাবিনি এই পরিস্থিতিতে অর্ণব এমন আচরণ করবে। রাতে আবারও কিছু অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল। আমি পেটে কারো স্পর্শ টের পাচ্ছিলাম। অল্প সময়ের মধ্যেই সেই আচরণ আরও অস্বাভাবিক হয়ে উঠল। আমি যখন চিৎকার শুরু করলাম তখন সেই ব্যক্তি আমার মুখ চেপে ধরল, যেন আমি শব্দ না করতে পারি। এমন সময় হঠাৎ ঘরের আলো জ্বলে উঠল। আলো জ্বলার সঙ্গে সঙ্গে সে দ্রুত পিছু হটে গেল। আমি ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। আলোতে তার মুখ দেখা মাত্র আমার এবং ভাবির চোখ বিস্ময়ে ফেটে পড়ল। কারণ সেই ব্যক্তি অর্ণব নয়, বরং তার বন্ধু ছিল। কিছু মাস আগে অর্ণব আমাদের একটি পার্টিতে নিয়ে গিয়েছিল, যেখানে এই বন্ধু ছিল। ভাবির আগে ফেটে পড়ে তাকে চড় মারলেন। তারপরে সে বলতে শুরু করল, কিন্তু কিছু বলার আগেই অর্ণব সেখানে এসে উপস্থিত হল। অর্ণব তার বন্ধুকে দেখে বিস্মিত হয়ে গেল। অর্ণব তার বন্ধুর কলার ধরে টানতে লাগল এবং তাকে ঘর থেকে বের করে নিয়ে যেতে চাইল। কিন্তু ভাবি তাকে থামিয়ে দিলেন এবং বললেন, ও এখানে কিভাবে এলো? কতদিন ধরে এটা চলছে? এসব না জেনে আমি এই লোককে যেতে দেব না। অর্ণবের বন্ধু, যার নাম বুবলু, তখন কথা বলতে শুরু করল। সে বলল, এই ঘরে ঢোকার বিকল্প পথ আমাকে প্রথম দেখিয়েছিল অর্ণব। সে নিজে আমাকে এখানে নিয়ে এসেছিল। এটা প্রথমবার নয়। যে শিশুটির জন্ম হতে যাচ্ছে সেটাও আমার। অর্ণব আমাকে তার সমস্যার কথা বলেছিল। সে বলেছিল সে কখনো পিতা হতে পারবে না। তার এই সত্য গোপন রাখতে এবং তোমাদের সামনে সব ঠিকঠাক দেখাতে। সে আমাকে সাহায্য করতে বলেছিল। তার কথা শুনে ভাবি এবং আমি স্তব্ধ হয়ে গেলাম। এভাবে সমস্ত সত্য সামনে আসতে শুরু করল। ভাবির জীবনে এমন একটি ঘটনা ঘটল যা তার সমস্ত বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিল। বাবলু স্বীকার করল যে আরোহীর গর্ভে যে সন্তান রয়েছে তা তারই। এই কথা শুনে ভাবি হতভম্ব হয়ে গেলেন। কিন্তু আসল দোষ বাবলুতে নয়, বরং অর্ণবে ছিল। অর্ণব দীর্ঘদিন ধরে তার জীবনের এক গুরুত্বপূর্ণ সত্য লুকিয়ে রেখেছিল। অর্ণব ভাবির কাছে স্বীকার করল সে কখনো বাবা হতে পারবে না। এই কথা জানাজানি হলে সমাজে তাদের সম্মানের ক্ষতি হবে। এই ভয়ে সে তার এক ডাক্তার বন্ধুর সাহায্যে ভাবিকে মিথ্যা বলিয়েছিল যে তিনি কখনো মা হতে পারবেন না। অর্ণবের পরিকল্পনায় বাবলুও যুক্ত ছিল। ভাবি এই মিথ্যার কথা জানতে পেরে অর্ণবকে ক্ষমা করতে পারেননি। কিন্তু আরোহীর সন্তানের জন্ম পর্যন্ত একই ছাদের নিচে থাকলেন। সন্তানের জন্মের পরে আরোহীকে প্রতিশ্রুত সম্পত্তি ও টাকা দিয়ে ভাবি নিজে সেই শিশু নিয়ে বাবার বাড়ি চলে গেলেন। তিনি অর্ণবকে ছাড়ার সিদ্ধান্ত নিলেন এবং বাবলুকে তার অন্যায়ের জন্য আইনের মুখোমুখি হতে বাধ্য করলেন। এই গল্প আমাদের শেখায় যে স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের উপর ভিত্তি করে টিকে থাকে। কোনো সম্পর্কের শুরুতেই যদি মিথ্যার ভিত্তি রাখা হয় তবে সেই সম্পর্কে দূরত্ব সৃষ্টি হতে সময় লাগে না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনারা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।
গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন